আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র জড়ালে পরিণতি খুবই ভয়াবহ হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। অন্যদিকে আরও এক ইরানি বিজ্ঞানীকে হত্যা করে হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছে ইসরায়েল। নবম দিনেও চলছে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 400 ইরানি নিহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। অন্যদিকে ইসরায়েলের প্রথমে 24 জন নিহতের খবর জানালেও আর কোনো তথ্য দেয়নি। এরপরে ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কৌশলে পরিবর্তন এনেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, ইরান এখন আর আগের মতো বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে না, বরং আগের তুলনায় অধিক উন্নত এবং নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, যা ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, হামলার অংশ হিসেবে একটি অতি ভারী সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। এই ক্ষেপণাস্ত্র শুধু প্রযুক্তিগত উৎকর্ষের উদাহরণই নয়, বরং তেহরানের প্রতিরোধ কৌশলের একটি গুরুত্বপূর্ণ বাঁক হিসেবে দেখা হচ্ছে। এবার অন্য প্রসঙ্গ। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন আয়োজন সম্ভব নয়। সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচন কমিশন সচিবালয় এবং নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের 2 দিনব্যাপী নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন শেষে তিনি কথা জানান। সিইসি বলেন, নির্বাচন অনুষ্ঠানে সরকারের মুখ্য ভূমিকা প্রয়োজন। নির্বাচন নিয়ে কমিশনের নিজস্ব কর্মপরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে সরকারের সাথে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ হচ্ছে। এছাড়া যথাসময়ে নির্বাচনের তারিখ জানানো হবে বলেও জানান সিইসি। আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন থেকে আমরা একটা কর্মপরিকল্পনা করেছি, তো কিভাবে আমরা এগিয়ে যাব। আর যদি বলেন যে সরকারের সাথে যোগাযোগ হয়েছে কিনা, সরকারের দেখেন, একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে, এটা ছাড়া তো সম্ভব না। শুধু কথায় বা আলোচনার মাধ্যমে সংস্কারের মতো এই বিশাল কাজ করা সম্ভব নয়, দরকার মানসিকতার পরিবর্তন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলো 5 আগস্টের পর যে সুযোগ পেয়েছে তা কাজে লাগিয়ে স্বদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানান তিনি। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 21তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেয় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। বিএনপি মহাসচিব সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ 1 বছরে 33 গুণ বৃদ্ধির কঠোর সমালোচনা করেন। কথা বলেন নির্বাচন এবং সংস্কার বিষয়ে। কথায় বা সংস্কার আপনার আলোচনার মাধ্যমে আমার মনে হয় যে বিশাল কাজ সম্ভব হয় না। সবার আগে যেটা দরকার হয় মানুষের মন ও মননশীলতা পরিবর্তন। আসুন আমরা সবাই যে সুযোগটা পেয়েছি, আমরা এই অভ্যুত্থানের পরেই আমাদের রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাবার জন্যে, নির্মাণ করার জন্য, নতুন জাতিকে গঠন করবার জন্যে সেই সুযোগটা গ্রহণ করি এবং বাংলাদেশকে সত্যিকার অর্থেই আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। আপনাদের সকলকে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু নির্বাচন করতে হলে নির্বাচন অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে। নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, দুর্বৃত্তায়ন মুক্ত করতে হবে, টাকার খেলা বন্ধ করতে হবে, আমাদের নির্বাচন কমিশনকে স্বাধীন শক্তিশালী করতে হবে, একই সাথে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করতে হবে। তা না হলে কিন্তু ওই যে আবার সুষ্ঠু নির্বাচন হবে, আবারও আমরা একদিনের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো, কিন্তু যদি কতগুলো মৌলিক সংস্কার না হয় তাহলে আবারও সেই সারা রাত রামায়ণ পড়ে আবারও সিধা কারবাব পাতে পরিণত হতে পারে। বক্তারা বলেন, দেশের রাজনৈতিক দলগুলোকে যে কোনো মূল্যে জুলাইয়ের ঐক্য ধরে রাখতে হবে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।
রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচন কমিশনের খসড়া বিধিমালাকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে প্রার্থিতা বাতিলে যে ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে সে বিষয়ে আপত্তি রয়েছে তার। প্রচারণার ক্ষেত্রে মাইকের শব্দের মাত্রা 60 ডেসিবেলের বেশি না হওয়া এবং ডিজিটাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে যেসব নিয়ন্ত্রণ আরোপের চিন্তা করা হচ্ছে তার বাস্তবায়ন কঠিন হবে বলে মনে করেন তিনি। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। জাতীয় নির্বাচনে প্রার্থীদের প্রচারণার অন্যতম মাধ্যম সাদা কালো পোস্টার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সে বিধান বাতিলের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। বিষয়টি ইতিবাচক পরিবর্তন বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে প্রচারণায় মাইকে শব্দের মাত্রা 60 ডেসিবল নির্ধারণের প্রস্তাব বাস্তবায়নযোগ্য নয় বলে মনে করেন তিনি। যদি সব রাজনৈতিক দল একমতে আসতে পারে সেই বিষয়টা পালন করা যাবে, কারণ পোস্টার লাগানোটা বিভিন্ন দিক থেকে পরিবেশের জন্য ক্ষতি, আর্থিক অপচয় এবং এগুলা নিয়ে অনেক রকমের সমস্যার সৃষ্টি হয় প্রার্থীদের মধ্যে, কর্মী সমর্থকদের মধ্যে। এত বেশি আইন কানুন হওয়ার ফলে এগুলো পরিপালনের ক্ষেত্রে খুব একটা মনিটরিং থাকে না। এই মাইকের ব্যবহারটাও অনেকটা সেরকম। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে প্রার্থীকে নির্বাচন কমিশনে সংশ্লিষ্ট তথ্য জানানোর প্রস্তাব করা হয়েছে। এক্ষেত্রে প্রতিপক্ষের চরিত্র হনন নিয়ে কোনো প্রচারণা আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচনা করার ক্ষমতা থাকবে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে যেখানে প্রার্থিতা বাতিলের বিধান আছে সেখানে নতুন করে আচরণ বিধিমালায় তা যুক্ত করা এবং তাৎক্ষণিকভাবে প্রার্থিতা বাতিলের প্রস্তাবের কঠোর সমালোচনা করেন তিনি। প্রাক নির্বাচনী আচরণবিধি বা লঙ্ঘন বা অপরাধ সমূহের ক্ষেত্রে বলা আছে এখানে একটা ইনকোয়ারি কমিটি গঠন করবেন। ইনকোয়ারি কমিটির সুপারিশের ভিত্তিতে ওনারা নির্বাচন কমিশন ইচ্ছা করলে প্রার্থীর বিরুদ্ধে এবং দলের বিরুদ্ধে জরিমানা আরোপ করতে পারবেন এবং প্রয়োজনে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে প্রার্থিতা বাতিলের বিধান আছে। সুতরাং নতুন করে এই আইন এখানে সংযোজনের যে প্রস্তাব করা হয়েছে এটা প্রয়োজন নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা ও অর্থায়ন নিয়ে কমিশনের খসড়া বিধিমালায় অস্পষ্টতা আছে বলেও মনে করেন বিএনপির এই নেতা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। টানা 9 ঘণ্টা সড়ক অবরোধের পর বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ 5 দফা দাবি জানিয়ে সড়ক ছেড়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ রাতের মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে আগামীকাল সারা দেশে বাংলা ব্লকেট এবং আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা। পাশাপাশি শিক্ষার্থীদের উপর আজকের হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। রিপোর্টাররা জানাচ্ছেন নাহিদ প্রিন্স। গত 2 জুন 41 শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তাদের মধ্যে 26 জনকে স্থায়ীভাবে এবং 16 জনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। এই ঘটনার প্রতিবাদে শনিবার সকাল 8:30 থেকে নতুন বাজার সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। তাদের দাবি নিঃশর্তভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে এবং ঘটনায় জড়িত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে। সড়ক অবরোধের কারণে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। যান চলাচল বন্ধ হয়ে যায় রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম। তবে সমঝোতা না হলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে রাস্তার নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। আমাদের রাস্তায় ফেলাই পারাইছে, আমার বাবা মাকে অকথ্য ভাষায় গালাগালি করছে। স্বৈরাচারের দোসর, এখনো আওয়ামী ফ্যাসিস্টের দোসররা এই পুলিশ প্রশাসনে এখনো আছে, তারা আমাদের উপর যেইভাবে হামলা করলো। 1 ঘন্টার মধ্যে যদি ঢাকা শহরে এই জায়গাতেই অচল করে দিতে না পারি আমরা ছাত্র সমাজ, তাহলে আমরা কখনো ক্যাম্পাসে যাব না। আমরা ব্লকেরা তুলে দিচ্ছি, কিন্তু 8টা পর্যন্ত আমরা আলটিমেটাম দিচ্ছি যে আমাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। যদি বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা হয় আমরা আগামীকাল থেকে আবার সারা বাংলাদেশে বাংলা ব্লকেট পালিত হবে এবং আমরা বহিষ্কৃত শিক্ষার্থীরা আমরা অনশনে বসতে যাচ্ছি আগামীকাল। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে রোববার দুপুর 12টার মধ্যে হোস্টেল ত্যাগ নির্দেশ দিয়েছে কলেজ প্রশাসন। দুপুরে একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। বিকল্প আবাসন এবং অবকাঠামোগত উন্নয়নের 5 দফা দাবি জানিয়ে হল না ছাড়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডাক্তার ফজলে রাব্বি ছাত্রাবাসের শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে।
7 মাস আগে গণপূর্ত বিভাগ ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করলেও বিকল্প ব্যবস্থা নেয়নি মেডিকেল কলেজ প্রশাসন। নিরাপদ ক্যাম্পাস এবং ঝুঁকিমুক্ত আবাসন ব্যবস্থার দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সবশেষ নতুন ব্যাচের শিক্ষার্থীরা তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বয়কট করে। এমন পরিস্থিতিতে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে হল ছাড়ার নির্দেশ দেয় মেডিকেল কলেজ প্রশাসন। পড়াশোনা তো অবশ্যই এখানে হ্যাম্পার হবে, কারণ আমাদের তো শিডিউল এমনি খুব প্যাক থাকে, আমাদের অনেক পড়াশোনার প্রেশারটা অনেক বেশি থাকে। এখানে যদি আমাদের ক্লাস এতদিন বন্ধ থাকে তখন তো আমাদের অবশ্যই এখানে হ্যাম্পার হবে পড়াশোনা। এখন যে হলের অবস্থা, এই হলের অবস্থাতে আসলে এখানে আসলে থাকা পসিবল না, পড়াশোনা করাও পসিবল না। তো এই জন্য আমরা ডিমান্ড করছিলাম যে একটা নতুন হল বা একটা কমসে কম একটা বাজেট পাস করানো হোক আমাদের একটা নতুন হলের জন্য। গত 7 মাস আগেই পিডব্লিউডি আমাদের যে মূল ভবন ডক্টর ফজল রাব্বি হলের সেই মূল ভবনের 4 তলা পরিত্যক্ত ঘোষণা করেছিল গত 7 মাস আগেই। এটা যদি আমাদের আন্দোলন দমানোর জন্য বা আমাদের যে এই স্বতঃস্ফূর্ত এই যে আমরা দাবি পূরণের যে আন্দোলনটা করতেছি এটার জন্য যেটা বাধাদায়ক হয়, আমরা বলে দিচ্ছি আমরা ঢাকা মেডিকেলের সকল শিক্ষার্থী এই নোটিশটা আমরা প্রত্যাহার করলাম এবং আমরা আমাদের হলে থাকবো, এটা আমাদের অধিকার। সরকার ছাড়া জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রচেষ্টাকে সফল করতে সময় যতটুকু প্রয়োজন সেটা অন্তর্বর্তী সরকার নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। সকালে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত দলের রোকন সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আর সংস্কারের পর মানবতা বিরোধী অপরাধীদের বিচার দৃশ্যমান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। বিচার কাজকে তো কোনো সময় দিয়ে বেঁধে দেওয়া যায় না। জুডিশিয়ারি, ম্যাজিস্ট্রেসি সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, সেই নির্বাচনে জাতীয় মুক্তি হবে না, সেই নির্বাচনে আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে। কোন দিনক্ষণ তারিখকে চাপ দিয়ে বলেনি যে এটা আমাদের ডেট। আগামী নির্বাচন নিরপেক্ষ হবে, তা না হলে আপনার হাতের এই নির্বাচন যদি ব্যর্থ হয়ে পড়ে, নিরপেক্ষ না হয়, তাহলে এই জাতির সামনে একটা মহা দুর্যোগ অপেক্ষা করছে। আপনারা দেখছেন এটিভি সন্ধ্যার খবর। এবার একটা বিরতি নিচ্ছে, ফিরে এসে আরো যা থাকছে। অস্থিরতার আশঙ্কায় উন্নয়ন প্রকল্প মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশের সামাজিক সুরক্ষা খাতের উপকার ভোগীদের 30 থেকে 40% ভুতুড়ে, এমন মন্তব্য করে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন এদের নির্মূলে পদক্ষেপ নেওয়া জরুরি। আর অস্থিরতা সৃষ্টির শঙ্কায় উন্নয়ন প্রকল্প কর্মকর্তাদের বাড়তি সুযোগ সুবিধা কাটছাট করা যাচ্ছে না। সকালে রাজধানী গুলশানে একটি হোটেলে গবেষণা সংস্থা র্যাপিড আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সেলিম মালিকের রিপোর্ট। আগামী বছরের শেষ নাগাদ স্বল্পোন্নত দেশ বা এলডিসির তালিকা থেকে বের হতে যাচ্ছে বাংলাদেশ। এতে বিশ্ববাজারে শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা হারানোর পাশাপাশি সীমিত হয়ে আসবে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো থেকে নামমাত্র সুদে ঋণ পাওয়ার সুবিধাও। এমন বাস্তবতায় র্যাপিডের সংলাপে আলোচকরা জানান, অভ্যন্তরীণ অর্থনৈতিক বাস্তবতায় এলডিসি থেকে বের হওয়ার এখন উপযুক্ত সময় নয়। এতগুলো কনভেনশন রাটিফাই করে বসে আছে, ইমপ্লিমেন্টেশনের কি হবে? সো এই 2-29-32-এর চক্করে পড়ে আমি কোনো মতেই মনে করি না যে এলডিসি গ্র্যাজুয়েশন আমাদের পক্ষে একটি ফিজিবল অপশন অ্যাট দিস পয়েন্ট। এটি একটা অহংকারের ব্যাপার হতে পারে, কিন্তু এই রেটরিক আর রিয়ালিজম এই দুটাকে ব্যালেন্স করতে হবে আমাদের, নাহলে মুশকিলে পড়ে যাবো ভাই আমরা। সেই দেশ তার গ্রোথকে সাস্টেন করতে পারবে এবং যেসব ডেভেলপমেন্ট অবজেক্টিভস আছে, যেমন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এই টাইপের গোলসগুলোকে সামনের দিকে অর্জন করতে হলে অ্যাটলিস্ট 15% ট্যাক্স রেশিও থাকতে হবে। আমাদের আছে 7.6%। পরিকল্পনা উপদেষ্টা জানান, সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হলেও উপকারভোগীদের প্রায় অর্ধেকই ভুতুড়ে। বাজেটে উন্নয়ন প্রকল্পের সংখ্যাও কমানো হয়েছে জানিয়ে তিনি বলেন, এখন খরচ কমানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের এমনিতেই যেই অস্থিরতা, তার মধ্যে আমরা যদি এখন আবার বৈধ সুবিধেই আবার কমানোর নিয়ম কানুন করি, তাহলে তো অস্থিরতা কমার বদলে বাড়বে। সামাজিক সুরক্ষার ক্ষেত্রে আমরা জানি যে উপকারভোগী যারা, তাদের অন্তত 30-40% আসলে উপকার পাওয়ার যোগ্য না, তারা হয় ভুতুড়ে। হাসিনা সরকারের আমলে ঠিকাদারদের যোগসাজশে উন্নয়ন প্রকল্প বরাদ্দের 10% দুর্নীতি হতো বলেও জানান তিনি। টাকার একটা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।
মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, সুষ্ঠু, সুন্দর এবং নির্বাচনের মধ্য দিয়ে জাতিকে জনগণের পছন্দের একটি সরকার উপহার দিতে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করে যাচ্ছে। এজন্য প্রয়োজনীয় সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। সকালে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা পর্যালোচনা এবং গবেষণা পরিকল্পনা প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালায় তিনি এসব কথা বলেন। এ সময় বিএফআরআই এর মহাপরিচালক ডক্টর অনুরাধা ভদ্র, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ডক্টর রফিকুল ইসলাম সর্দার, মৎস্য অধিদপ্তর ময়মনসিংহের বিভাগীয় পরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস উপস্থিত ছিলেন। যাকে জনগণ তাদের পছন্দ মতো সরকার গঠনের একটা প্রক্রিয়ার মধ্যে যেতে পারবে, তো সেরকম একটা পরিস্থিতি তৈরি করতে, তো সেটার জন্য নির্বাচন কমিশন এমনকি সংস্কারের জন্য যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সেগুলো হলে এবং রাজনৈতিক দলগুলোর সাথে একটা সমঝোতার মাধ্যমে বা তাদের সাথে আলোচনার মাধ্যমে যেটা হবে, সেটা যে নির্ধারিত তারিখ ঘোষিত হয়েছে তার মধ্যে যদি হওয়া সম্ভব হয় অবশ্যই হবে। দ্রুততম সময় নির্বাচন সম্পন্ন করে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার মধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি নিহিত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে এনআরএফ আয়োজিত রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের নেতৃত্ব এবং বর্তমান বাংলাদেশ শীর্ষক আলোচনার সভায় বক্তব্যে তিনি কথা বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর দেশে শান্তি শৃঙ্খলা পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। এই বৈঠকের পর যৌথ বিবৃতি নিয়ে যারা প্রশ্ন তুলছেন, আয়না তাদের চেহারা দেখতে বলেন ডক্টর জাহিদ হোসেন। তারেক রহমানের ঘোষিত 31 দফা আগামীর বাংলাদেশ বিনির্মাণের সোপান উল্লেখ করে তিনি আরও বলেন, জনগণ যাদের ভোট দিয়ে নির্বাচন করবে তারাই দেশ পরিচালনা করবে। এজন্য মানুষের ভোটের অধিকার নিশ্চিত করাই এখন অন্যতম কাজ। দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার মধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি নিহিত আছে। কোনো অবস্থাতেই এটিকে যদি প্রলম্বিত করার চেষ্টা করা হয় আর বিএনপিকে নিয়ে বারে বারে কথা বলার চেষ্টা করা হয়, সবশেষ 24 ঘন্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন 352 জন। ডেঙ্গুর পাশাপাশি এবছর চিকিৎসকরা বাড়তি উদ্বেগ প্রকাশ করছেন চিকুনগুনিয়া নিয়েও। সাদরিনা খন্দকার সাথে নিয়ে নূর হোসেনের রিপোর্ট। মে মাসের শুরু থেকেই বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। রাজধানী ঢাকা সহ সারা দেশে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। শুধু জুন মাসের প্রথম 20 দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে কয়েক হাজার মানুষ। জ্বর ছিল, আপনার শরীর ব্যথা ছিল, হাত পা বুক প্রচুর ব্যথা ছিল, এগুলো পরে রক্তের পয়েন্ট কমে গেছে, পরে এখন বাড়ছে আগের তুলনায়। এই কোমরের থেকে নিচ পর্যন্ত একবার হাঁটা বন্ধ হয়ে গেছে। পরে জ্বর মানে হালকাই আসছিল জ্বর, তারপরে থেকে আর হাঁটা চলা করতে পারিনি। পরে রাত্রে 4টা বাজে সেইখানে ভর্তি হয়েছি, চিকুনগুনিয়া ধরা পড়ছে। করোনা ভাইরাস তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকলেও ডেঙ্গু ও চিকুনগুনিয়া একযোগে আক্রমণ করছে। তাপমাত্রা বৃদ্ধি ও থেমে থেমে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় বাড়ছে এডিস মশার বংশবিস্তার। তবে এতে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বললেন বিশেষজ্ঞরা। সরকারের দিক থেকে মানুষকে সচেতন করার জন্য বেশ কিছু পদক্ষেপও ছিল, আর্লি ওয়ার্নিং সিস্টেমগুলোও চালু ছিল। তারপরেও যেটা বাস্তবতা সেটা হলো যে ডেঙ্গু এদেশে আসার পর থেকে এটা ইরাডিকেট হবে না, এটাই বাস্তবতা। জ্বর আসলেই সাথে সাথে যেন মানুষ চিকিৎসকের শরণাপন্ন হন এবং টেস্টের ব্যবস্থা আছে। আর চিকিৎসক অনেক সময় ক্লিনিক্যাল সিমটম দেখেও ডায়াগনোসিস করে থাকেন। প্রয়োজনে টেস্ট করে সাথে সাথে নিশ্চিত হওয়া যে এটা ডেঙ্গু নাকি কোভিড নাকি সিজনাল অন্যান্য। বিশেষজ্ঞরা বলছেন, মশার বিস্তার ঠেকাতে এখনই প্রয়োজন সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।